নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো পুরোনো দিনের এক অভিনেত্রীর কথা। সে যুগের হার্ট থ্রব এরকম একজন অভিনেত্রীর কথা। বাংলা সিনেমার চিরাচরিত নায়িকাদের মতো নয়, বরং তাদের থেকে যেন অনেকটাই আলাদা তিনি। এবং অভিনয় তো বটেই, পারিবারিক প্রেক্ষাপট থেকে শুরু করে তার শিক্ষা দীক্ষা মননে অন্য অনেক নায়িকার থেকেই যেন একটু ভিন্নতর ছিলেন আজকের গল্পের নায়িকা ললিতা চট্টোপাধ্যায়। হ্যাঁ, আজকের গল্প ললিতা চট্টোপাধ্যায়কে নিয়ে। মাত্র 4 বছর বয়সে মাতৃহারা হন ললিতা চট্টোপাধ্যায়। তখন অবশ্য নাম ললিতা ছিল না, তখনকার তার নাম ছিল রুনু। মেয়েকে মায়ের মমতায় ভরিয়ে দেন বাবা। ললিতার বোনেরাও ছিলেন ভীষণ সুন্দরী। বাবা আর্মিতে চাকরি করতেন, তাই রুনুর ছোটবেলা কেটেছে পশ্চিমবঙ্গের বাইরে বাইরে, কখনো পাটনা, কখনো মিরাটে। এরপর চলে আসেন সবাই দক্ষিণ কলকাতার ম্যাডক স্কোয়ারের কাছে রিচি রোডে। তখন সব বাড়িতেই খুব সাংস্কৃতিক পরিমণ্ডল থাকতো। রবিবার মানেই টাঙিয়ে দেওয়া হতো বড় চাদর, আর পর্দার সামনে রুনুরা দাদা, ভাই, বোন, বন্ধু বান্ধবরা মিলে অনুষ্ঠান করতেন। কখনো রথের রশি, কখনো বা ডাকঘর। 4 বোন 3 ভাই। যদিও আজ আর কেউ নেই। স্বাধীনতার আবহ, আজাদ হিন্দ বাহিনীর আনাগোনা। এক এক দিন সেই ফৌজের অংশীদার হয়ে ঘুরে বেরিয়েছেন ললিতা চট্টোপাধ্যায়। এমনকি 1947 সালের 14ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতার ঠিক আগের দিন সারা রাত আজাদ হিন্দ ফৌজের সঙ্গে ঘুরেছেন কিশোরী ললিতা। অসম্ভব সুন্দরী ছিলেন বলে ছেলেদের চোখ টানতেন স্বভাবতই। মাত্র 14 বছর বয়সেই তাই পালিয়ে বিয়েও করতে হয়েছিল তাকে। ললিতা প্রাইভেটে স্কুল ফাইনালে প্রথম হওয়া ব্রিলিয়ান্ট ছাত্রীও ছিলেন। শ্বশুরবাড়ির তাগিদে কিছুদিন পরেই চলে গেলেন বিলেতে। লন্ডনে স্কুলে ভর্তি হলেন শাশুড়ির পরামর্শে। চলতে লাগলো পড়াশোনা। তারই মধ্যে খুব অল্প বয়সেই 2 ছেলের মাও হলেন ললিতা চট্টোপাধ্যায়। সেই বিলেতের স্বামী সংসার আর সামলে উঠতে পারলেন না, ফলত বিচ্ছেদ। ললিতা দেবী শুরুটা হয়েছিল খানিকটা যেন স্বপ্নের মতো। নায়িকা হিসেবে তার প্রথম ফিল্মেই বিপরীতে কাকে পেয়েছিলেন জানেন? যাকে পেতে আপামর রমণীরা রাতের ঘুমোতেন না। হ্যাঁ, সেই ম্যাটিনি আইডল উত্তম কুমারকে। সালটা 1964। বিভাস নামের সেই ফিল্ম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ধ্রুপদী জায়গা করে নেয়। তবে এরপর বেশ কয়েকটি ফিল্মে তার কোনো উল্লেখযোগ্য কাজ ছিল না। পাড়ি দিলেন বম্বে। সেখানেও ছোটখাটো রোল, তবে তাতেও নজর কেড়েছিলেন বেশ। রাত আন্ধেরি থি, আপকি কসম, তালাশ, ভিক্টোরিয়া নম্বর 203, পুষ্পাঞ্জলি। 60 এবং 70-এর দশকে একের পর এক তার অভিনীত ফিল্মগুলিতে সহ অভিনেতা হিসেবে পেয়েছেন কখনো ফিরোজ খান, কখনো মনোজ কুমারদের। রাজেশ খান্না, তনুজার বন্ধু ললিতা দেবী শুধু বাংলা সিনেমাই নয়, রেডিও বা যাত্রাপালার মতো অন্য মাধ্যমেও কাজ করেছেন বহুদিন। বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ফের বাংলায় ফিরে আসা, আর এবার একেবারে যাত্রার মঞ্চে। সেখানেও তার অভিনয়ে তিনি একটু অন্য রকমের, কিন্তু সেখানেও তিনি দাগ কেটেছেন। করেছেন ইন্দিরা গান্ধী থেকে ওফেলিয়ার মতো চরিত্র। এই বৈচিত্র্য তার জীবনেও ছিল। কোনো ফিল্মি প্রেক্ষাপট নয়, বরং পারিবারিক সূত্রে বাড়িতে ছিল শিক্ষার আবহ। 10 বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে প্রথম কাজ করার সুযোগ হয়। 11 বছর বয়সে প্রথম অভিনয়, কানন দেবীর ছেলেবেলার চরিত্র। ফিল্মের নাম অনন্যা। পাকাপাকিভাবে অভিনয়ে আসার আগে শিক্ষকতাও করেছেন ললিতা দেবী। ললিতা চ্যাটার্জির নিজের বৌদি ছিলেন কে জানেন? এই কদিন আগে যাকে নিয়ে আমরা গল্প করেছি, খ্যাতনামা নায়িকা কাবেরী বসু। ললিতা ছিলেন অসম্ভব উত্তম কুমারের ফ্যান, তাই যখন কাবেরী উত্তম নায়িকা হয়ে রাইকমল করছেন,
তখন একদিন ননদ রুনুকে নিয়ে গেলেন রায়কমলের সেটে উত্তম কুমারকে দেখাতে। সেই প্রথম উত্তম কুমারকে সামনাসামনি দেখলেন ললিতা, এবং ললিতাকে দেখে একদম মন্ত্রমুগ্ধ হয়ে যান মহানায়ক। সরাসরি ললিতা চ্যাটার্জিকে বলেন তার পরের ছবি বিভাসে নায়িকা হওয়ার কথা, মানে সরাসরি অফারই তিনিই দেন। বিভাসের পর দ্বিতীয় ছবির সেটে কাজের ফাঁকে ডুবেছিলেন ভ্লাদিমির নোবোকোভের ললিতায়, এবং কয়েকজন সাংবাদিক এসে রুনুর কাছে জানতে চান তাকে কি নামে ডাকবেন। সঙ্গে সঙ্গে রুনু উত্তর দিয়েছিলেন কি জানেন? ললিতা। ব্যাস, সেই থেকে নাম হয়ে গেল ললিতা চ্যাটার্জি। এরপর আরও ছবি উত্তমের সঙ্গে মোমের আলো, অ্যান্টনি ফিরিঙ্গি এবং পরে জয় জয়ন্তী। সুচিত্রা সেনের সঙ্গে হার মানাহার, এছাড়াও অন্য হিরোদের সঙ্গে সমান্তরাল, চিঠি, মেম সাহেব, মুক্তি স্নান। তবে সব ছবিতেই সহ অভিনেত্রী। ললিতার সাংসারিক জীবনও বেশ বৈচিত্র্যময় ছিল। বহুবার সংসার করেছেন, 3-3বার সংসার জীবন, 3-3 জন পুরুষ। কিন্তু বলে না, অতি বড় সুন্দরী না পায় বর, এবং অতি বড় ঘরণীর না জোটে ঘর। পোশাক নির্বাচন নিয়ে চিরকাল সাহসী ছিলেন ললিতা। মধ্যবিত্ত বাঙালি সমাজে ডিভা সুপ্রিয়া এবং ললিতা দুই বান্ধবী ছিলেন তৎকালীন দুই সাহসিকতার প্রতীক। ললিতার কথায়, আমার স্বামী আমাকে বলেছেন পোশাক বদল না করলে পার্টিতে নিয়ে যাবেন না। আমিও জেদ করে থাকতাম, যে পোশাক পরেছি তাতেই যাব। তবে অনেক ধরনের ওয়েস্টার্ন আউটফিট পরলেও আমার সবচেয়ে পছন্দ চিরকাল শাড়ি। কেন? বেনুও মানে সুপ্রিয়া দেবী কি কম রিভিলিং পোশাক পরতো? আমাদের নিয়ে সে সময় চর্চাও হতো খুব। একথা জানিয়েছিলেন একটি সাক্ষাৎকারে স্বয়ং ললিতা দেবী। এর মধ্যে বড় হয়ে গেছেন ললিতার সন্তানেরা। ললিতা যেন টলিউডের জিনাত আমান, এবং জীবনে এসেছে নানা ঘাত প্রতিঘাত। ভুলতে পারেননি বৌদি কাবেরী বসু এবং দাদা ভাইপোদের অকাল মৃত্যু। বড় ছেলের হঠাৎ মৃত্যু বাইপাস অপারেশন করতে গিয়ে। সে সময় মাত্র বয়স তার 42। ললিতা ভেবেছিলেন নিজেকে শেষ করে দেবেন, সামলে ওঠেন কাজে ব্যস্ত থেকে। শেষ জীবনে কাজ কমে গেছিল তার। তাকে ফের দেখা গিয়েছিল 2013-এ গৌতম ঘোষের ফিল্ম শূন্য অঙ্কতে। দেখা গিয়েছে আদিত্য বিক্রম সেনগুপ্তের জোনাকিতে। করেছেন অরিন্দম শীলের ফিল্ম আসছে আবার সবরে। 2018 সালের 9 মে গভীর রাতে বাথরুমে পড়ে যান এবং ধরা পড়ে সেরিব্রাল অ্যাটাক। মেডিকাতে দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কলকাতার মেম বহু বঞ্চনায় প্রস্থান নিলেন ইহ জগৎ থেকে। হতে চেয়েছিলেন জগৎখ্যাত গায়িকা, মনে করতেন সেই যোগ্যতা তার আছে। নিজের গানের রেকর্ডও বার করেন কিছু, কিন্তু পরিচিতি হলো নায়িকা রূপে। পরের বার জন্ম নিলে জন্মাতে চেয়েছিলেন বিখ্যাত গায়িকা রূপে, তাই যেন তিনি হন। আগামী জন্মে স্বনামধন্যা গায়িকা হয়েই জন্মান রুনু বা ললিতা চ্যাটার্জি। তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে। আর এখানেই আজকের গল্পের রীতি টানলাম আমরা। ললিতা দেবীর গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে এই ধরনের নিত্য নতুন গল্প সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে খুব তাড়াতাড়ি। আর যদি ভালো লাগে আমাদের ইনফরমেশন, তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো আপনাদের কাছে মানুষদের সাথে, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। আর যদি মনে হয় কোনো ব্যক্তিকে নিয়ে আমাদের প্রতিবেদন করা উচিত, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি সম্ভব হয় আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই ব্যক্তিকে নিয়ে কোনো প্রতিবেদন আমাদের চ্যানেলের মাধ্যম থেকে আপনাদের সামনে তুলে ধরতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি।
আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট। ধন্যবাদ।